4 দিনের সফরে চীনে গেলেন প্রধান উপদেষ্টা। চীনের আগে ভারতে যেতে চেয়েছিলেন ডক্টর ইউনূস, সাড়া দেয়নি দিল্লি। মালদ্বীপে শ্রদ্ধা ভরে স্বাধীনতা দিবস স্মরণ করল প্রবাসীরা। প্রবাসে লাল সবুজের পতাকার মান সমুন্নত রাখার প্রত্যয়। এবং হাজারো প্রবাসী শ্রমিক নিয়ে ইফতারে নজর কেড়েছে আমিরাতের আল হারামাইন। ভ্রাতৃত্ব সৌহার্দ্যের মিলন মেলায় একখণ্ড বাংলাদেশ। স্বাগত নিউজ 24 প্রবাসের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। স্বাধীনতা দিবসে শহীদদের শ্রদ্ধা জানিয়ে 4 দিনের রাষ্ট্রীয় সফরে চীন গেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার বিকেল 4টা 15 প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমানটি চীনের হাইনান প্রদেশের কিয়ংহাই বুয়াও আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও হাইনান প্রদেশের ভাইস গভর্নর বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। এর আগে একই দিন দুপুর 1টার দিকে চীনের বিশেষ একটি ফ্লাইটে সফর সঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। এই সফরে চীনের সঙ্গে সামরিক সহযোগিতা নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। এশিয়া এবং এমার্জিং ইস্যুগুলো নিয়ে একটা 7-8 মিনিটের উনি একটা স্পিচ দিবেন। বাংলাদেশের সাথে তাদের যে সম্পর্ক, যে গভীরতা, সেটাকে আরো কত দূর এগিয়ে নেওয়া যায় সেগুলো, এর ক্ষেত্রে বাংলাদেশের সাথে তাদের অনেক প্রজেক্ট নিয়ে আলাপগুলো হবে, যে কোথায় কোথায় তারা বাংলাদেশকে সহায়তা করতে পারেন সেই বিষয়টা দেখা হবে। চীনের আগে ভারত সফর করতে চেয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে ভারত সরকারের পক্ষ থেকে এই বিষয়ে ইতিবাচক সাড়া মেলেনি। মঙ্গলবার 25 মার্চে প্রকাশিত ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস চীনের আগে ভারত সফর করতে চেয়েছিলেন, তবে ঢাকার এই অনুরোধের বিষয়ে কোনো সাড়া মেলেনি। যাদের রক্তের বিনিময়ে বাঙালি পেয়েছে স্বাধীনতা, তাদের শ্রদ্ধা ভরে স্মরণ করল মালদ্বীপ প্রবাসীরা। প্রবাসের বুকে লাল সবুজের পতাকা সমুন্নত রাখার প্রত্যয় জানান তারা। হাইকমিশনার বলেন, ৭১-এর মুক্তির লড়াই আর ২৪-এর গণঅভ্যুত্থান মত প্রকাশের স্বাধীনতার স্বীকৃতি। মালদ্বীপ থেকে ইমরান তালুকদারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মহান স্বাধীনতা দিবসে দ্বীপ রাষ্ট্র মালদ্বীপে উড়ল লাল সবুজের পতাকা। মালের বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে ২৬ মার্চ সকালে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। দুপুরে আলোচনা সভায় আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ সোহেল পারভেজ। বক্তারা বলেন, শুধু রণাঙ্গনে নয়, বিদেশের মাটিতেও বাংলাদেশের স্বাধীনতার পক্ষে লড়াই করেছেন প্রবাসীরা। জানান, ৭১-এর মুক্তিযুদ্ধ ছিল শেকড়, আর ২৪-এর জুলাই গণ অভ্যুত্থান ছিল স্বাধীনতা রক্ষার লড়াই। ছাত্র, শ্রমিক, জনতার সকল গণ অভ্যুত্থান দেশের মানুষকে স্বৈরাচারের রাহুগ্রাস থেকে মুক্ত করেছে। হাইকমিশনার বাংলাদেশের সার্বিক উন্নয়নে ও দেশ গঠনে সকলকে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান। আজকের এই দিনেই আমাদের বাংলাদেশ নামক যে রাষ্ট্র, সেটি আমাদের শুরু হয়েছিল এবং 9 মাস ব্যাপী মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা 16 ডিসেম্বর যে বিজয় অর্জন করি। এই রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে কিন্তু আমরা আজকে এই প্রবাস থেকে মালদ্বীপে আমরা বসবাস করছি, বাংলাদেশের পাসপোর্ট নিয়ে কিন্তু আমরা সকলে এখানে আমাদের নিজস্ব কার্যক্রম পরিচালনা করছি। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার প্রেরিত বাণী পাঠ করা হয়। জুলাই অভ্যুত্থানের উপর ভিত্তি করে নির্মিত একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। 12-14-1431 ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিবৃতিতে অভিনন্দনের কথা জানানো হয়। সেই সঙ্গে বাংলাদেশকে এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে বলেও জানান তিনি। পাকিস্তান হানাদার বাহিনীকে বিতাড়িত করে স্বদেশ বিনির্মাণের ৫৪তম বার্ষিকীতে পৌঁছেছে বাংলাদেশ। এরই মধ্যে অভিনন্দন জানিয়েছে বিশ্বের বহু দেশ। এরই ধারাবাহিকতায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে উজ্জ্বল ও গণতান্ত্রিক ভবিষ্যতের পথে বাংলাদেশের যাত্রায় পাশে থাকার বার্তাও দেন তিনি। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক অংশীদারিত্বের উপর গুরুত্ব দিয়ে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন ও আঞ্চলিক নিরাপত্তা বৃদ্ধিতে যৌথভাবে কাজ চালিয়ে যেতে প্রস্তুত বলে জানান রুবিও। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকার আগামী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, যা বাংলাদেশের জনগণকে তাদের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ করে দেবে বলে আশা প্রকাশ করেন তিনি। আফরিন মৌ, নিউজ 24। একসাথে হাজারো প্রবাসী শ্রমিক নিয়ে ইফতার করে এবারও নজর কেড়েছেন আমিরাতের আল হারামাইন গ্রুপ। প্রবাসের বুকে বাংলাদেশের আস্থা হয়ে কাজ করার প্রত্যয় হারামাইন পারফিউমের চেয়ারম্যান মাহতাবুর রহমান নাসিরের। আরব আমিরাত থেকে আব্দুল আলিমের সাইফুলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের মাটিতে এত বড় ইফতার আয়োজন দেখা গেলেও প্রবাসে তা বড় চ্যালেঞ্জের এবং ব্যয়বহুল। বিদেশের মাটিতে বিশ্বে পরিচিত আল হারমাইন পারফিউম কোম্পানির প্রবাসীদের সম্মানে আয়োজন করে ইফতার ও দোয়া মাহফিলের। প্রায় ৭,০০০ প্রবাসীর ভিড়ে আমিরাতের আজমাইনে আল হারমাইন পারফিউম কোম্পানির প্রধান কার্যালয় এবং কারখানার প্রাঙ্গণ পরিণত হয় রোজাদারদের মিলন মেলায়। প্রতি বছরের মতো এবারও আয়োজনে কমতি ছিল না, এমনটাই দাবি ব্যবসায়ী ও শিল্পপতি হারমাইন পারফিউমের চেয়ারম্যান মাহতাবুর রহমান নাসিরের। মূলত সবার সঙ্গে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সমুন্নত রাখতেই তার এই আয়োজন। আমরা সবাইকে এখানে আমাদের বাংলাদেশি কমিউনিটি সহ একদম নর্মাল ওয়ার্কার যারা আছেন তাদেরকে নিয়ে, প্লাস আমার বিদেশি যেগুলো আছে, প্লাস লোকাল যারা আছেন। আপনারা হয়তো দেখেছেন এখানে রুলার ফ্যামিলির লোকজন এসেছেন, শেখ সুলতান নিয়ে এসেছেন এবং বিভিন্ন পর্যায়ের লোকজন আসেন। এখানে একটা মিলন মেলার মতো হয় এবং সবাই একে আরেকজনের সাথে দেখা সাক্ষাৎ হয়। রমজান মাসের যে ফজিলতগুলা সবাই একে অন্যের সাথে বিনিময় করেন। এই জন্য এই আজকে আয়োজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজমান চেম্বার অফ আজমান মিডিয়া সিটির দ্বিতীয় ভাইস চেয়ারম্যান সুলতান বিন সাকের বিন রশিদ আল নোয়াইমি। তার সাথে ছিলেন আল হারামাইন গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান। ইফতার মাহফিলে আরব আমিরাতের বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, বিভিন্ন দল ও সংগঠনের নেতাকর্মীরা সপরিবারে অংশগ্রহণ করেন। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। রোহিঙ্গাদের ন্যায় বিচার নিশ্চিত করা এবং বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসনের মাধ্যমে চলমান সংকট সমাধান সংক্রান্ত একটি প্রস্তাব জাতিসংঘে মানবাধিকার পরিষদের অধিবেশনে গৃহীত হয়েছে। ২৬ মার্চ মালয়েশিয়া এবং ফিনল্যান্ডের পৃষ্ঠপোষকতায় মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতির উপর উচ্চস্তরের সম্মেলনের পরিধি, পদ্ধতি, বিন্যাস এবং সংগঠন সম্পর্কিত একটি প্রস্তাব গৃহীত হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। ১৪১ ভোটের পক্ষে প্রস্তাবটি গৃহীত হয়। প্রস্তাবের বিরুদ্ধে কোনো ভোট পড়েনি, তবে 10টি দেশ ভোটদানে বিরত থাকে। পাঁচ মে শাপলা চত্বর এবং জুলাই বিপ্লবে আহত ও শহীদদের স্মরণে সৌদিতে দোয়া ও ইফতার মাহফিল করেছে প্রবাসী নাশিদ ব্যান্ড। রিয়াদের একটি কমিউনিটি সেন্টারে সংগঠনের পরিচালক আরিফ রব্বানির সঞ্চালনায় প্রধান পৃষ্ঠপোষক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন মুফাসসিরে কোরআন মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী। বক্তব্য রাখেন হাটহাজারী মাদ্রাসার মাওলানা আনোয়ার শাহ আজহারি। সংস্কার কাজের জন্য কয়েক মাস বন্ধ থাকার পর লন্ডনে হোয়াইট চ্যাপেলের রেস্টুরেন্ট রি-ওপেনিং উপলক্ষে আয়োজন করা ইফতার মাহফিলের আলোচনা সভা পরিচালনা করেন ডাক্তার জাকির খান। সোনারগাঁও রেস্টুরেন্ট রি-ওপেনিংয়ে উপস্থিত ছিলেন শাগির বরকত ফারুক, বশির আহমেদ, আহবাব হুসাইন, আব্দুল কালাম আজাদ, কাউন্সিলর মনসুর আলী, ব্যারিস্টার লুৎফুর রহমান, আতিক রহমান সহ আরও অনেকেই। উপস্থিত ছিলেন তোফাজ্জল আলম, মেজবা, BS চৌধুরী, বাবুল চৌধুরী এবং শায়েখ মোহাম্মদ লিটন।
রমজান উপলক্ষে ইতালিতে খুলনা বিভাগ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোমের একটি রেস্টুরেন্টের হল রুমে সংগঠনের সভাপতি মোল্লা মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মারুফ তালুকদারের সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের তৃতীয় সচিব মুস্তাফিজুর রহমান। বাংলাদেশ সহ বিশ্বের মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় স্পেনে সুনামগঞ্জ জেলা কালচারাল অ্যাসোসিয়েশন দে বার্সেলোনার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় নুমান বিন ছাবিত জামে মসজিদে অনুষ্ঠিত ইফতারে ৩ শতাধিক রোজাদার একসাথে ইফতার করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দে বার্সেলোনার সভাপতি মোহাম্মদ নাজমুল, সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুনুর রশিদ, কামরুজ্জামান, আব্দুর রকিব স্বপন, নুরুল আমিন, আনসার মিয়া, মাওলানা আজমল সহ আরও অনেকেই। পঁচিশে মার্চকে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দাবি করে প্রতিবাদ সমাবেশ করেছে কানাডার টরন্টোতে প্রবাসী বাংলাদেশিরা। টরন্টোর প্রচণ্ড শীতের মাঝে সমাবেশ থেকে ২৫ মার্চে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবি জানান বক্তারা। বক্তব্য রাখেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা রনি প্রেন্টিস রায়, নিরঞ্জন সরকার বাচ্চু ও সাধন সরকার। আরও বক্তব্য রাখেন সাংবাদিক শওকত আলী সাগর, নাট্যকার মাহমুদুল ইসলাম সেলিম। অনুষ্ঠানের শুরুতে শিল্পী মৈত্রেয়ী দেবীর নেতৃত্বে সমবেতভাবে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন প্রবাসী বাংলাদেশিরা। বাহরাইনে দূতাবাসের উদ্যোগে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। বুধবার দেশটির রাজধানী মানামায় অনুষ্ঠানে হাজির হন রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সারওয়ার। জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। উপস্থিত ছিলেন দূতাবাসের শ্রম সচিব মাহফুজুর রহমান এবং দূতাবাসের তৃতীয় সচিব মামুনুর রশিদ তালুকদার এবং বাংলাদেশ কমিউনিটির নেতারা। স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে বিএনপির আহ্বায়ক কমিটির উদ্যোগে ২৬শে মার্চ ও পবিত্র রামাদান উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে লেবাননে। দাউরা সিআইটি কলেজের এই অনুষ্ঠানে প্রধান আহ্বায়ক মোহাম্মদ জাহিদ সরকারের সভাপতিত্বে এবং শিহাব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে ভার্চুয়ালি বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর খন্দকার ফারুক হোসেন। বিশেষ বক্তা ছিলেন মাওলানা মোহাম্মদ ইলিয়াস গনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বিল্লাল হোসেন তুষার। মালয়েশিয়ার কুয়ালালামপুরের শ্রমিক দলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ শাহ আলম বিন সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রমিক দল কেন্দ্রীয় সংসদের সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন। আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নাসিম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিমুজ্জামান সেলিম। রমজানের তাৎপর্য নিয়ে বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতির উদ্যোগে স্পেনে হয়ে গেল ইফতার ও দোয়া মাহফিল। সম্প্রতি মাদ্রিদের বাইতুল মোকাররম জামে মসজিদে প্রায় ৬ শতাধিক মুসল্লি এই ইফতার মাহফিলে অংশ নেন। এ সময় সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইমদাদ হাওলাদার এবং কাদের ঢালি। মসজিদ কমিটির পক্ষে কমিটির সভাপতি খুরশেদ আলম মজুমদার বক্তব্য রাখেন। স্বাধীনতার ৫৫ বছরে বাংলাদেশ, ৭১-এর মুক্তির লড়াইয়ে বীর শহীদদের শ্রদ্ধার মিছিলে নতুন বাংলাদেশে গড়ার প্রত্যয়। ২৪শে জুলাই অভ্যুত্থানের পথ ধরে তরুণ প্রজন্ম এখন স্বপ্ন দেখছে বৈষম্যহীন নতুন বাংলাদেশের। বুধবার স্বাধীনতা দিবসে সেই পথে দৃঢ় থাকার প্রত্যয় ছিল হাজারো মানুষের কণ্ঠে। পরাধীনতার শৃঙ্খল ভাঙার দিন উদযাপনে লাল সবুজের বর্ণিল সাজে সেজেছে গোটা দেশ।
মাসুদ সুমনের রিপোর্ট। বাংলার আকাশে স্বাধীন এ সূর্যের জন্যই 1971-এ জীবন দিয়েছিল লাখো বাঙালি। জাতির সেই বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল। রাজনীতিবিদ, স্বেচ্ছাসেবী সংগঠন, শিক্ষার্থী, সাধারণ মানুষ এদিন সব শ্রেণী পেশার মানুষই শ্রদ্ধা ভরে স্মরণ করেন তাদের। আগামীর প্রজন্মকে বীর সন্তানদের গৌরব গাথা জানাতেও ভুল করেননি বাবা মায়েরা। বাংলাদেশের জন্য প্রাণ দিয়ে আমাদের এই সুন্দর বাংলাদেশ দিয়েছে, তাদের শ্রদ্ধার আমরা এখানে ফুল দিতে এসেছি। আমি তাদেরকে এতটাই ভালোবাসি যে আমি নিজের মুখে বলে বোঝাতে পারবো না। যাদের আত্মত্যাগের বিনিময়ে এদের স্বাধীন হইল, তারা সম্বন্ধে না জানতে পারে, তারাও তো আত্মত্যাগ শিখবে না। তবে স্বাধীনতার 55 বছর পরে এসে প্রশ্ন উঠছে, যে স্বপ্ন নিয়ে তাজা বুলেটের সামনে বুক চেতিয়ে দিয়েছিল লাখো মানুষ, তা কি বাস্তবায়ন হয়েছে? কি বলছেন ইতিহাসের সাক্ষীরা? আমাদের যে মুক্তির যে আকাঙ্ক্ষা, সেই মুক্তির আকাঙ্ক্ষা 71 সালে ঠিকই ছিল, কিন্তু এই আকাঙ্ক্ষাটা বাস্তবায়নের জন্য যে কার্যকরী যে পদক্ষেপগুলো নেওয়া দরকার ছিল মুক্তিযুদ্ধের পরপরই, সেই পদক্ষেপগুলো প্রকৃতপক্ষেই নেওয়া হয়নি। আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলাম, আমরা পুরোপুরি সেখানে সফল হয়েছি এটা এখন সম্পূর্ণরূপে বলা যায় না, তবু আমাদের আকাঙ্ক্ষা তো আছেই। তরুণ প্রজন্ম বলছেন 71 পরবর্তী বিভিন্ন সময় মানচিত্র আঁকড়ে ধরেছে বিভিন্ন ফ্যাসিবাদী শক্তি, আবার পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করতে চেয়েছে 18 কোটি মানুষকে। তবে 24-এর জুলাই আন্দোলন পরবর্তী বাংলাদেশ 71-এর বীরদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে অনেকটাই সহজ হবে বলে মনে করছেন অনেকেই। পরবর্তী প্রজন্ম যাতে মুক্তিযোদ্ধাদের কথা স্মরণ করতে পারে এবং বাংলাদেশকে তারা কিরকমভাবে চেয়েছিল সেই প্রতিষ্ঠার লক্ষ্যে আমরাও চাই। বর্তমান প্রজন্ম যারা আছে যদি এগিয়ে আসি এটা সম্ভব যে আমরা অন্য কান্ট্রির মতো উন্নত করতে পারবো। নারীর প্রতি বিভিন্ন সহিংসতার ঘটনা হলো গিয়ে আমরা দেখেছি, তো সেই বিভিন্ন ধরনের সহিংসতা থাকবে না, বিচার ব্যবস্থা উন্নত থাকবে, বিচার ব্যবস্থার প্রয়োগ থাকবে, এমন বাংলাদেশে তো আমরা দেখতে চাই। ভবিষ্যতে বাংলাদেশের মানচিত্রে যেন কোনোভাবেই ফ্যাসিবাদী শক্তি আঁচড় দিতে না পারে, সেজন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদও দিলেন সাধারণ মানুষ। যে দেশ বিনির্মাণের স্বপ্নে লাখো মানুষ 71-এ জীবন দিয়েছিলেন, সেই দেশ প্রতিষ্ঠায় আরও অনেকটা পথ পাড়ি দিতে হবে। আর সেই বাংলাদেশের জন্য সবাইকে আরও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছেন স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসা লাখো মানুষ। সাভার স্মৃতিসৌধ থেকে মাসুদ সুমন, নিউজ 24। স্বাধীনতা দিবসে 71 ও 24-এর তুলনামূলক আলোচনায় সরব রাজনীতির মাঠ। বিএনপি নেতা মির্জা আব্বাস বলছেন, এ দুটি বিষয়ের তুলনা করা মানে মুক্তিযুদ্ধকে খাটো করা। আর অন্যদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মনে করেন 71 আর 24 আলাদা কিছু নয়। স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে এসব কথা বলেন তারা। অন্যান্য দলের নেতারা বলেন, ভোটের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচন হওয়া জরুরি। জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করতে স্বাধীনতা দিবসের সকাল থেকেই হাজারো মানুষের গন্তব্য সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও মিছিল নিয়ে শ্রদ্ধা জানান বীর শহীদদের প্রতি। বেশি সরব উপস্থিতি ছিল বিএনপির। মূল দলের পাশাপাশি অঙ্গ সংগঠনের বিপুল নেতাকর্মী বর্ণিল সাজে উপস্থিত হন স্মৃতিসৌধে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে ফুল দিয়ে শহীদ বেদিতে শ্রদ্ধা জানানো হয়। মির্জা আব্বাস বলেন, 71 সালের মহান মুক্তিযুদ্ধের সঙ্গে 24-এর বিপ্লবের কোনো তুলনা চলে না। গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে চলতি বছরের মধ্যে নির্বাচনের প্রত্যাশা তার। আজকে স্বাধীনতা দিবস প্রমাণ করবে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। যারা বলে তারা আজকে স্বাধীনতা দিবসকে একটু খাটো করতে চায়। প্রধান উপদেষ্টা উনি বলেছেন ডিসেম্বর নির্বাচন হবে, আমরা সেখানেই বিশ্বাস রাখতে চাই। বিএনপির পর নতুন রাজনৈতিক দল এনসিপি স্মৃতিসৌধে শ্রদ্ধা জানায়। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, 71 ও 24 ভিন্ন কিছু নয়। সংস্কার ও স্বৈরাচারের বিচার ছাড়া নির্বাচন নয়, সাফ জানিয়ে দেন তিনি। 71 এবং 24 আলাদা কিছু নয়, বরং 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে 71-এর যে স্পিরিট সেটি পুনর্জীবিত হয়েছে। কেবল কোনো একটি দলকে ক্ষমতায় বসানোর জন্যই যদি নির্বাচন চাপিয়ে দেওয়া হয় সংস্কার এবং বিচার ছাড়া,
তাহলে তা অবশ্যই মেনে নেওয়া হবে না। সময়ের সাথে সাথে জাতীয় স্মৃতিসৌধে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানান তারা। যে ব্যবস্থা একটা দল একজন ব্যক্তিকে চূড়ান্ত কর্তৃত্ববাদী শাসকে পরিণত করে, সেই জমানার আমরা অবসান করতে চাই। ভালো সংস্কার করে নির্বাচন ডিসেম্বর কেন, তার আগেই বাংলাদেশে সম্ভব বলে আমরা মনে করি। অনেকের অভিযোগ, গত 15 বছরে গণতন্ত্র হরণ করে স্বাধীনতার চেতনা ধূলিসাৎ করা হয়েছে। স্বাধীনতা পরবর্তী সময়ে ইতিহাসকে ব্যাপকভাবে একপেশে করা হয়েছে এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে আওয়ামী লীগ নিজেদের একক সম্পত্তি বানিয়ে ফেলেছে। দেশের যারা ভবিষ্যৎ তরুণ শক্তি, তারা দু চোখ ভরা স্বপ্ন নিয়ে বাংলাদেশকে নতুন রঙে রাঙাতে চায়, তাদের সেই স্বপ্নের বাস্তবায়ন হবে। ভবিষ্যতে সমৃদ্ধশীল ন্যায্যতা ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য আমাদের যে চিন্তা ভাবনা, আমাদের দলের কিন্তু মূল চিন্তা ভাবনা সেটাই। দেশের প্রশ্নে যে কোনো সংকট মোকাবেলায় জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানান রাজনীতিবিদরা। এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল বাংলাদেশের মহান স্বাধীনতা, কিন্তু স্বাধীনতার 54 বছর পরও এর প্রকৃত স্বাদ কি পেয়েছে জাতি, সেই প্রশ্ন ঘুরে ফিরে আসে বারবার। তবে নানা অপূর্ণতা ও অপ্রাপ্তি থাকলেও মহান স্বাধীনতার চেতনায় বলীয়ান হয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার দৃপ্ত শপথ নিয়েছেন রাজনীতিবিদ সহ সর্বস্তরের মানুষ। সাইফুল ইসলাম, নিউজ 24, জাতীয় স্মৃতিসৌধ, ঢাকা। দীর্ঘ কয়েক যুগ পেরিয়ে গেলেও বাংলাদেশের ক্রিকেটে নেই তেমন কোনো উন্নতি। ক্রিকেট ডেভেলপমেন্ট নিয়ে যিনি কাজ করেন সেই মিনহাজুল আবেদিন নান্নু দুষলেন সুযোগ সুবিধার অভাবকে। আর সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের মতে পরিকল্পনা বাস্তবায়ন না করতে পারায় দেশের ক্রিকেট দিন দিন পিছিয়ে পড়ছে। দিন দিন পিছিয়ে যাচ্ছে দেশের ক্রিকেট। নেই কোনো পরিকল্পনা, নেই তেমন কোনো সুযোগ সুবিধা। সে কারণে ডিপিএলে দলগুলোর প্র্যাকটিস গ্রাউন্ডের জন্য অপেক্ষা করতে হয় ঘন্টার পরে ঘন্টা। মাঠ পেলেও সব দলের জন্য থাকে না সমান সুযোগ। অনেক ক্ষেত্রে নির্ধারিত সময়ের আগেই শেষ করতে হয় প্র্যাকটিস। এছাড়াও অনুশীলনের জন্য নেই উন্নত প্রযুক্তিও। বাংলাদেশের ক্রিকেটের সাথে মিনহাজুল আবেদিন নান্নুর সম্পর্ক দীর্ঘদিন। কখনো মাঠের ক্রিকেট, কখনো নির্বাচক, আবার কখনো চিফ কোঅর্ডিনেটর অব প্রোগ্রামার হিসেবে দায়িত্বে ছিলেন তিনি। দেশের ক্রিকেটের সুযোগ সুবিধা নিয়ে তিনিও প্রশ্ন তুললেন। অবকাঠামোগুলি দেখেন, আমরা খুব তাড়াতাড়ি সব কিছু চাই, কিন্তু আমাদের স্ট্যাবলিশমেন্টের তেমন কিন্তু নেই। আমরা এখনও 4টা জায়গায় আমাদের ক্রিকেট সেন্টার গড়ে তুলতে পারিনি, রিজিওনাল ক্রিকেট বোর্ডগুলি হয়নি, অন্যান্য টেস্ট প্লেয়িং নেশনে কিন্তু সবগুলি স্ট্যাবলিশ। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু অনেক পিছিয়ে আছি। তো স্বল্প এই জন্য খেলোয়াড় কিন্তু প্রচুর ক্রিকেট খেলছে, বাট কোয়ালিটিটা পাচ্ছি না। এখন দায়িত্বে আছেন কোঅর্ডিনেটর অব প্রোগ্রামার। সামনে নানা পরিকল্পনার কথা তুলে ধরলেন নান্নু। কম্পিটিটিভ ক্রিকেট যাতে হয়, সবার জন্য যাতে লঙ্গার ভার্সন ক্রিকেটের একটা ছায়া থাকে 64 জেলার ডিস্ট্রিক্টের, ওইভাবে চিন্তা করে আমরা আগাচ্ছি। তার সাথে সাথে আমরা কিন্তু আইটির কাজও করাচ্ছি আমাদের প্রোগ্রাম থেকে। বাংলাদেশের সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলটের মতে দেশের ক্রিকেটে রয়েছে পরিকল্পনার অভাব। সে কারণে দিন দিন পিছিয়ে যাচ্ছে ক্রিকেট। আমি এখন পর্যন্ত কোনো প্ল্যান দেখি নাই যে ডেভেলপ করার জন্য। আমরা রিসেন্টলি দেখবেন যে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছি, ভালো করি নাই। ডোমেস্টিক ঢাকা লিগ খেলছে প্লেয়াররা, বা নর্মাল রেগুলার লিগগুলো হচ্ছে ফার্স্ট ডিভিশন লিগ। বাট এইখান থেকে বেরিয়ে যে আপনি আরও উপরের দিকে যাবেন, এই উপরের দিকে যাওয়ার জন্য আপনি কিন্তু অনেক ভালো ভালো পরিকল্পনা করা উচিত। সেই পরিকল্পনার যে একটা গাইডলাইন, যে একটা বই, সেই বইটা আসলে দেখতে পাচ্ছি না। আমি আমার মনে করি যে মেধা আছে, এক্সপিরিয়েন্স আছে, আমি ক্রিকেট ট্রেনের স্বপ্ন দেখি, সেই জ্ঞানটুকু আমার কাছে মনে আছে। আর বিশেষ করে ক্রিকেটের ডেভেলপমেন্ট না দেখলে পরে আমার খুব মন খারাপ হয় যে কেন ভালো করছে। আবার ক্রমেই হাওয়ায় মিলিয়ে যায়। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা। আর এই ছিল সংবাদে। ধন্যবাদ সবাইকে।